বেশি দিনের কথা নয়। ভূতান্বেষী বরদাবাবুর সহিত সত্যান্বেষী ব্যোমকেশের একবার সাক্ষাৎকার ঘটিয়াছিল। ব্যোমকেশের মনটা স্বভাবত বহির্বিমুখ। ঘরের কোণে মাকড়সার মতো জাল পাতিয়া বসিয়া থাকিতেই সে ভালোবাসে। কিন্তু সেবার সে পাক্কা ৩০০ মাইলের পাড়ি জমাইয়া সকলকে চমকিত করিয়া দিয়াছিল। ব্যোমকেশের এক বাল্যবন্ধু বিহার প্রদেশে ডিএসপির কাজ করিতেন। কিছুদিন পূর্বে তিনি মুঙ্গেরে বদলি হইয়াছিলেন এবং সেখান হইতে ব্যোমকেশকে নিয়মিত পত্রাঘাত করিতে আরম্ভ করিয়াছিলেন। তাহার সাদর নিমন্ত্রণের অন্তরালে বোধহয় কোনো গরজ প্রচ্ছন্ন ছিল, নচেৎ পুলিশের ডিএসপি বিনা প্রয়োজনে পুরাতন অর্ধবৃশ্চিত বন্ধুত্ব ঝালাইবার জন্য ব্যগ্র হইয়া উঠিবেন, ইহা কল্পনা করিতেও মনটা নারাজ হইয়া ওঠে। ভাদ্র মাসের শেষাশেষি আকাশের মেঘগুলো অপব্যয়ের প্রাচুর্যে ফ্যাকাশে হইয়া আসিয়াছে। এমন সময় একদিন ব্যোমকেশের পুলিশ বন্ধুর পত্র পাইয়া একরকম মরিয়া হইয়াই বলিয়া উঠিল, চলো মুঙ্গের ঘুরে আসা যাক। আমি পা বাড়াইয়াই ছিলাম। পূজার প্রাক্কালে এমন একটা কিছু আছে যাহা ঘরবাসী বাঙালিকে পশ্চিমের দিকে ও প্রবাসী বাঙালিকে ঘরের দিকে নিরন্তর ঠেলিতে থাকে। সানন্দে বলিলাম, চলো। যথাসময়ে মুঙ্গের স্টেশনে উতরাইয়া দেখিলাম ডিএসপি সাহেব উপস্থিত আছেন। ভদ্রলোকের নাম শশাঙ্কবাবু। আমাদেরই সমবয়স্ক হইবেন। ৩০-এর কোঠা এখনও পার হয় নাই। তবু ইহারই মধ্যে মুখে ও চালচলনে একটা বয়স্ক ভারিক্কি ভাব আসিয়া পড়িয়াছে। মনে হয় অপেক্ষাকৃত অল্প বয়সে অধিক দায়িত্ব ঘাড়ে পড়িয়া তাহাকে প্রবীণ করিয়া তুলিয়াছে। তিনি আমাদের সঙ্গে লইয়া কেল্লার মধ্যে তাহার সরকারি কোয়ার্টারে আনিয়া তুলিলেন। মুঙ্গের শহরে কেল্লা নামে যে স্থানটা পরিচিত, তাহার কেল্লার তো এখন আর কিছু নাই। তবে এককালে উহা মীর কাসিমের দুর্ধর্ষ দুর্গ ছিল বটে। প্রায় সিকি মাইল পরিমিত বৃত্তাকৃতি স্থান, প্রাকার ও খড়গাই দিয়ে ঘেরা। পশ্চিম দিকে গঙ্গা। বাহিরে যাইবার ৩টি মাত্র তোরণদ্বার আছে। বর্তমানে এই কেল্লার মধ্যে আদালত ও সরকারি উচ্চ কর্মচারীদের বাসস্থান। জেলখানা, বিস্তীর্ণ খেলার মাঠ ছাড়া সাধারণ ভদ্রলোকের বাসগৃহ ২-৪টি আছে। শহর, বাজার ও প্রকৃত লোকালয় ইহার বাহিরে। কেল্লাটা যেন রাজপুরুষ ও সম্ভ্রান্ত লোকেদের জন্য একটু স্বতন্ত্র অভিজাত পল্লী। শশাঙ্কবাবুর বাসায় পৌঁছিয়া চা ও প্রাতরাশের সহযোগে তাহার সহিত আলাপ হইল। আমাদের আদর অভ্যর্থনা খুবই করিলেন, কিন্তু দেখিলাম লোকটি ভারী চতুর, কথাবার্তায় অতিশয় পটু। নানা অবান্তর আলোচনার ভিতর দিয়া পুরাতন বন্ধুত্বের স্মৃতি উল্লেখ করিতে করিতে মুঙ্গেরে কি কি দর্শনীয় জিনিস আছে তাহার ফিরিস্তি দিতে দিতে কখন যে অজ্ঞাতসারে তাহার মূল বক্তব্যে পৌঁছিয়াছেন, তাহা ভালো করিয়া লক্ষ্য না করিলে ঠাহর করা যায় না। অত্যন্ত কাজের লোক, তাহাতে সন্দেহ নাই। বাক্যের মুন্সিয়ানার দ্বারা কাজের কথাটি এমনভাবে উত্থাপন করিতে পারেন যে কাহারও ক্ষোভ বা অসন্তোষের কারণ থাকে না। বস্তুত আমরা তাহার বাসায় পৌঁছিবার আধা ঘণ্টার মধ্যে তিনি যে কাজের কথাটা পারিয়া ফেলিয়াছেন, তাহা আমি প্রথমটা ধরিতে পারি নাই। কিন্তু ব্যোমকেশের চোখে কৌতুকের একটু আভাস দেখিয়া সচেতন হইয়া উঠলাম। শশাঙ্কবাবু তখন বলিতেছিলেন, শুধু ঐতিহাসিক ভগ্নস্তূপ বা গরম জলের প্রশোভন দেখিয়েই তোমাদের নিরাশ করব না। অতীন্দ্রিয় ব্যাপার যদি দেখতে চাও, দেখাতে পারি। সম্প্রতি শহরে একটি রহস্যময় ভূতের আবির্ভাব হয়েছে। তাকে নিয়ে কিছু বিব্রত আছি। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, ভূতের পেছনে বিব্রত থাকাও কি তোমাদের একটা কর্তব্য নাকি? শশাঙ্কবাবু হাসিয়া বলিলেন, আরে না না, কিন্তু ব্যাপারটা এমন দাঁড়িয়েছে। হয়েছে কি, মাস 6 আগে এই কেল্লার মধ্যেই একটি ভদ্রলোকের ভারী রহস্যময়ভাবে মৃত্যু হয়। এখনো সে মৃত্যুর কিনারা হয়নি।
কিন্তু এরই মধ্যে তার প্রেতাত্মা তার পুরনো বাড়িতে হানা দিতে আরম্ভ করেছে। ব্যোমকেশ শূন্য চায়ের পেয়ালা নামাইয়া রাখিল। দেখিলাম তাহার চোখের ভিতর গভীর কৌতুক ক্রিয়া করিতেছে। সে সযত্নে রুমাল দিয়া মুখ মুছিল। তারপর একটি সিগারেট ধরাইয়া ধীরে ধীরে বলিল, শশাঙ্ক, তোমার কথা বলবার ভঙ্গিটি আগের মতোই চমৎকার আছে দেখছি, এবং সদা ব্যবহারে আরও পরিমার্জিত হয়েছে। এখনো 1 ঘন্টা হয়নি মুঙ্গেরে পা দিয়েছি, কিন্তু এরই মধ্যে তোমার কথা শুনে স্থানীয় ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়েছি। ঘটনাটা কি, খুলে বলো। শেয়ানে শেয়ানে কোলাকুলি। শশাঙ্কবাবু ব্যোমকেশের ইঙ্গিতটা বুঝিলেন এবং বোধ করি মনে মনে একটু অপ্রতিভ হলেন, কিন্তু তাহার মুখ দেখিয়া কিছুই ধরা গেল না। সহজভাবে বলিলেন, আরেক পেয়ালা চা নেবে না? নাও না, নিন অজিতবাবু। আচ্ছা, ঘটনাটা বলি তাহলে। যদিও এমন কিছু রোমাঞ্চকর কাহিনী নয়, 6 মাস আগেকার ঘটনা। শশাঙ্কবাবু জর্দা ও পান মুখে দিয়া বলিতে আরম্ভ করিলেন। এই কেল্লার মধ্যেই দক্ষিণ ফটকের দিকে একটি বাড়ি আছে। বাড়িটি ছোট হলেও দোতলা, চারিদিকে একটু ফাঁকা জায়গা আছে। কেল্লার মধ্যে সব বাড়ি বেশ ফাঁকা, শহরের মতো ঘেঁষাঘেঁষি ঠাসাঠাসি নেই। প্রত্যেক বাড়িরই কম্পাউন্ড আছে। এই বাড়িটির মালিক স্থানীয় একজন রাইস। তিনি বাড়িটি ভাড়া দিয়ে থাকেন। গত 15 বছর ধরে এই বাড়িতে যিনি বাস করিতেছিলেন তার নাম বৈকুণ্ঠ দাস। লোকটির বয়স হয়েছিল, জাতিতে স্বর্ণকার। বাজারে একটি সোনারূপার দোকান ছিল, কিন্তু দোকানটা নামমাত্র। তার আসল কারবার ছিল জহরতের। হিসেবের খাতাপত্র থেকে দেখা যায় মৃত্যুকালে তার কাছে 51খানা হীরা, মুক্তা, চুনি, পান্না ছিল, যার দাম প্রায় 2.5 লক্ষ টাকা। এইসব দামি মণি মুক্তা তিনি বাড়িতেই রাখতেন, দোকানে না। অথচ আশ্চর্য এই যে তার বাড়িতে একটা লোহার সিন্দুক পর্যন্ত ছিল না। কোথায় তিনি তার মূল্যবান মণিমুক্ত রাখতেন কেউ জানে না। খরিদ্দার এলে তাকে তিনি বাড়িতে নিয়ে আসতেন। তারপর খরিদ্দারকে বাইরের ঘরে বসিয়ে নিজে ওপরে গিয়ে শোবার ঘর থেকে প্রয়োজন মতো জিনিস এনে দেখাতেন। হীরা জহরতের বহর দেখেই বুঝতে পারছ লোকটি বড় মানুষ, কিন্তু তার চালচলন দেখে কেউ তা সন্দেহ করতে পারত না। নিতান্ত নিরীহ গোছের আদ্যবয়সী লোক। দেবদি যে অসাধারণ বক্তি, গলায় তুলসী কণ্ঠী, সর্বদাই জোরহস্ত হয়ে থাকতেন। কিন্তু কোনো সৎকার্যের জন্য চাঁদা চাইতে গেলে এত বেশি বিমর্ষ এবং কাতর হয়ে পড়তেন যে শহরের ছেলেরা তার কাছে চাঁদা আদায়ের চেষ্টা ছেড়েই দিয়েছিল। তার নামটাও এই সূত্রে একটু বিকৃত হয়ে পরিহাস ছলে ব্যয়কুণ্ঠ আকার ধারণ করেছিল। শহর শুদ্ধ বাঙালি তাকে ব্যয়কুণ্ঠ জহরি বলেই উল্লেখ করত। বাস্তবিক লোকটি অসাধারণ কৃপণ ছিলেন। মাসে 70 টাকা তার খরচ ছিল, তার মধ্যে 40 টাকা বাড়ি ভাড়া, বাকি 30 টাকায় নিজের, একটি মেয়ের আর এক হাবাকালা চাকরের গ্রাসাচ্ছাদন চালিয়ে নিতেন। আমি তার দৈনন্দিন খরচের খাতা দেখেছি, কখনো 70-এর কোঠা পেরোয়নি। আশ্চর্য নয় যে আমি ভাবি লোকটি যখন এত বড় কৃপণী ছিলেন তখন এত বেশি ভাড়া দিয়ে কেল্লার মধ্যে থাকবার কারণ কি? কেল্লার বাইরে থাকলে তো ঢের কম ভাড়ায় থাকতে পারতেন। ব্যোমকেশ ডেক চেয়ারে লম্বা হইয়া অদূরের পাষাণ নির্মিত দুর্গতরণের পানে তাকাইয়া শুনিতেছিল। বলিল, কেল্লার ভিতরটা বাইরের চাইতে নিশ্চয়ই বেশি নিরাপদ। চোর বদমাইশের আনাগোনা কম, সুতরাং যার কাছে 2.5 লক্ষ টাকার জহরত আছে সে তো নিরাপদ স্থান দেখেই বাড়ি নেবে। বৈকুণ্ঠবাবু ব্যয়কুণ্ঠ ছিলেন বটে, কিন্তু অসাবধানী লোক বোধহয় ছিলেন না। শশাঙ্কবাবু বলিলেন, আমিও তাই আন্দাজ করেছিলাম, কিন্তু কেল্লার মধ্যে থেকেও বৈকুণ্ঠবাবু যে চোরের সেন দৃষ্টি এড়াতে পারেননি সেই গল্পই বলছি। সম্ভবত
তার বাড়িতে চুরি করবার সংকল্প অনেক দিন থেকেই চলছিল। মুঙ্গের জায়গাটি ছোট বটে, তাই বলে তাকে তুচ্ছ মনে করো না। ব্যোমকেশ বলিল, না না, সে কি কথা। এখানে এমন 2-4টি মহাপুরুষ আছেন যাদের সমকক্ষ চৌখস, চোর, দাগাবাজ, খুনে তোমাদের কলকাতাতেও পাবে না। বলবো কি তোমাকে, গভর্নমেন্টকে পর্যন্ত ভাবিয়ে তুলেছে এরা। এখানে মীর কাসিমের আমলে অনেক দিশি বন্দুকের কারখানা আছে, কিন্তু সেসব কথা পরে হবে, আগে বৈকুণ্ঠ জহুরির গল্পটাই বলি। এইভাবে সামান্য অবান্তর কথার ভিতর দিয়া শশাঙ্কবাবু তথা পুলিশ তথা নিজের বিবিধ গুরুতর দায়িত্বের একটা গূঢ় ইঙ্গিত দিয়া আবার বলিতে আরম্ভ করিলেন। গত 26শে এপ্রিল, অর্থাৎ বাংলার 12ই বৈশাখ, বৈকুণ্ঠবাবু 8টার সময় তার দোকান থেকে বাড়ি ফিরে এলেন। নিতান্তই সহজ মানুষ, মনে আসন্ন দুর্ঘটনার পূর্বাভাস পর্যন্ত নেই। আহারাদি করে রাত্রি আন্দাজ 9টার সময় তিনি দোতলার ঘরে শুতে গেলেন। তার মেয়ে নিচের তলায় ঠাকুর ঘরে শুতো। সেও বাপকে খাইয়ে দাইয়ে ঠাকুর ঘরে গিয়ে দোর বন্ধ করে দিলে। হাবাকালা চাকরটা রাত্রে দোকান পাহারা দিত। মালিক বাড়ি ফেরবার পরই সে চলে গেল। তারপর বাড়িতে কি ঘটেছে কেউ কিচ্ছু জানে না। সকালবেলা যখন দেখা গেল যে বৈকুণ্ঠবাবু ঘরের দোর খুলছে না, তখন দোর ভেঙে ফেলা হলো। পুলিশ ঘরে ঢুকে দেখল বৈকুণ্ঠবাবুর মৃতদেহ দেয়ালে ঠেস দিয়ে বসে আছে। কোথাও তার গায়ে আঘাতের চিহ্ন নেই, আততায়ী গলা টিপে তাকে মেরেছে। তারপর তার সমস্ত জহরত নিয়ে খোলা জানলা দিয়ে প্রস্থান করেছে। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, আততায়ী তাহলে জানলা দিয়েই ঘরে ঢুকেছিল? শশাঙ্কবাবু বলিলেন, তাই তো মনে হয়। ঘরে একটিমাত্র দরজা বন্ধ ছিল, সুতরাং জানলা ছাড়া ঢোকবার আর পথ কোথায়? আমার বিশ্বাস বৈকুণ্ঠবাবু রাত্রে জানলা খুলে শুয়েছিলেন। গ্রীষ্মকাল, সেই রাত্রিটা গরমও ছিল খুব। জানলার গরাদ নেই, কাজেই মই লাগিয়ে চোরেরা সহজেই ঘরে ঢুকতে পেরেছিল। বৈকুণ্ঠবাবুর হীরা জহরত সবই চুরি গিয়েছিল, সমস্ত। 2.5 লক্ষ টাকার জহরত একেবারে লোপাট, একটিও পাওয়া যায়নি। এমনকি তার কাঠের হাত বাক্সে যে টাকা পয়সা ছিল তাও চোরেরা ফেলে যায়নি, সমস্ত নিয়ে গিয়েছিল। ব্যোমকেশ জিজ্ঞাসা করে, কাঠের হাত বাক্সে বৈকুণ্ঠবাবু হীরা জহরত রাখতেন? তাছাড়া রাখবার জায়গা কই? অবশ্য হাত বাক্সেই যে রাখতেন তার কোনো প্রমাণ নেই। তার শোবার ঘরে কারোর ঢোকবার হুকুমই ছিল না। মেয়ে পর্যন্ত জানতো না তিনি কোথায় কি রাখেন। কিন্তু আগেই বলেছি, তার একটা লোহার সিন্দুক পর্যন্ত ছিল না। অথচ হীরা, মুক্তা যা কিছু সব শোয়ার ঘরেই রাখতেন। সুতরাং হাত বাক্সেই সেগুলো থাকতো, এটা ধরে নিতে হবে। ঘরে আর কোনো বাক্স, প্যাঁটরা বা ওই ধরনের কিছু ছিল না? কিচ্ছু না। শুনলে আশ্চর্য হবে, ঘরে একটা মাদুর, একটা বালিশ, ওই হাত বাক্সটা, পানের বাটা আর জলের কলসি ছাড়া কিচ্ছু ছিল না। দেয়ালে একটা ছবি পর্যন্ত না। ব্যোমকেশ বলিল, পানের বাটা, সেটা ভালো করে দেখেছিলে তো? শশাঙ্কবাবু ক্ষুব্ধভাবে ঈষৎ হাসিলেন। তারপর বলিলেন, ওহে, তোমরা আমাদের যতটা গাধা মনে করো, সত্যি আমরা ততটা গাধা নই। ঘরে সব জিনিসই আতিপাতি করে তল্লাশ করা হয়েছিল। পানের বাটার মধ্যে ছিল 1 দলা চুন, খানিকটা করে খয়ের, সুপুরি, লবঙ্গ আর পানের পাতা। বাটাটা পিতলের তৈরি, তাতে চুন, খয়ের, সুপুরির জন্য আলাদা আলাদা খুপড়ি কাটা ছিল। বৈকুণ্ঠবাবু খুব বেশি পান খেতেন। অন্যের সাজা পান পছন্দ হতো না বলে নিজে সেজে খেতেন। আর কিছু জানতে চাও এ সম্বন্ধে? ব্যোমকেশ হাসিতে হাসিতে বলিল, না না, এই যথেষ্ট। তোমাদের ধৈর্য আর অধ্যবসায় সম্বন্ধে তো কোনো প্রশ্ন নেই, সকলেই এক বাক্যে স্বীকার করে। সেই সঙ্গে যদি একটু বুদ্ধি, যাক সে কথা। মোট কথা দাঁড়ালো এই যে বৈকুণ্ঠবাবুকে খুন করে তার 2.5 লক্ষ টাকার জহরত নিয়ে চোর কিংবা চোরেরা লম্পট দিয়েছে। তারপর 6 মাস কেটে গেছে, কিন্তু তোমরা কোনো কিনারা করতে পারোনি। জহরতগুলো বাজারে চালাবার চেষ্টা হচ্ছে কিনা
সে খবর পেয়েছো? এখনও জহরত বাজারে আসেনি, এলে আমরা খবর পেতুম। চারিদিকে গোয়েন্দা আছে। বেশ, তারপর? তারপর আর কি, এই পর্যন্ত। বৈকুণ্ঠবাবুর মেয়ের অবস্থা বড়ই শোচনীয় হয়ে পড়েছে। তিনি নগদ টাকা কিছুই রেখে যেতে পারেননি। কোথাও একটা পয়সা পর্যন্ত ছিল না। দোকানে সোনা রূপা বিক্রি করে যা সামান্য কিছু টাকা পেয়েছে সেইটুকুই সম্বল। বাঙালি ভদ্রঘরের মেয়ে, বিদেশে পয়সার অভাবে পরের গলগ্রহ হয়ে রয়েছে, দেখলেও কষ্ট হয়। কার গলগ্রহ হয়ে আছে? স্থানীয় একজন প্রবীণ উকিল, নাম তারাশঙ্করবাবু। তিনি নিজের বাড়িতেই রেখেছেন। লোকটি উকিল হলেও ভালো বলতে হবে। বৈকুণ্ঠবাবুর সঙ্গে প্রণয় ছিল। প্রতি রবিবারে দুপুরবেলা দুজনে দাবা খেলতেন। মেয়েটি বিধবা? না, সধবা। তবে বিধবা বললেও বিশেষ ক্ষতি হয় না। কম বয়সে বিয়ে হয়েছিল। স্বামীটা অল্প বয়সে বয়াটে হয়ে যায়। মাতাল, দুশ্চরিত্র। থিয়েটার যাত্রা করে বেড়াত। তারপর হঠাৎ নাকি এক সার্কাস পার্টির সঙ্গে দেশ ছেড়ে চলে যায়। সেই থেকে নিরুদ্দেশ। তাই মেয়েকে বৈকুণ্ঠবাবু নিজের কাছেই রেখেছিলেন। মেয়েটির বয়স কত হবে? 23-24 হবে। চরিত্র কেমন? যতদূর জানি ভালো। চেহারাও ভালো থাকার অনুকূল। অর্থাৎ জলার পেতনি বললেই হয়। স্বামী বেচারাকে নেহাত দোষ দেওয়া যায় না। বুঝেছি। দেশে আত্মীয় স্বজন কেউ নেই? না থাকারই মধ্যে। নবদ্বীপে খুড়তুতো ভাইরা আছে। বৈকুণ্ঠবাবুর মৃত্যুর খবর পেয়ে কয়েকজন ছুটে এসেছিল। কিন্তু যখন দেখলে এক ফোঁটাও রস নেই, সব চড়ে নিয়ে গেছে, তখন যে যার খসে পড়ল। ব্যোমকেশ অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। তারপর একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, ব্যাপারটার মধ্যে অনেকখানি অভিনবত্ব রয়েছে, কিন্তু এত বেশি দেরি হয়ে গেছে যে আর কিছু করতে পারা যাবে বলে মনে হয় না। তাছাড়া আমি বিদেশি, 2 দিনের জন্য এসেছি। তোমাদের কাজে হস্তক্ষেপ করতে চাই না। তুমিও বোধহয় তা পছন্দ করবে না। শশাঙ্কবাবু বলিলেন, না না, হস্তক্ষেপ করতে যাবে কেন? আমি অফিসিয়ালি তোমাকে কিছু বলছি না। তবে তুমিও এ কাজের কাজই। যদি দেখে শুনে তোমার মনে কোনো আইডিয়া আসে, তাহলে আমাকে ব্যক্তিগতভাবে সাহায্য করতে পারো। তুমি বেড়াতে এসেছো, তোমার ওপর কোনো দায়িত্ব চাপিয়ে তোমায় বিব্রত করতে আমি চাই না। শশাঙ্কবাবুর মনের ভাবটা অজ্ঞাত রইল না। সাহায্য লইতে তিনি পুরোদস্তর রাজি, কিন্তু অফিসিয়ালি কারোর কৃতিত্ব স্বীকার করিয়া যশের ভাগ দিতে নারাজ। ব্যোমকেশ হাসিল, বলিল, বেশ, তাই হবে। দায়িত্ব না নিয়েই তোমাকে সাহায্য করব। ভালো কথা। ভূতের উপদ্রবের কথা কি বলেছিলে? শশাঙ্কবাবু বলিলেন, বৈকুণ্ঠবাবু মারা যাবার কিছুদিন পরেই ওই বাড়িতে আর একজন বাঙালি ভাড়াটে এসেছেন। তিনি আসার পর থেকেই বাড়িতে ভূতের উপদ্রব আরম্ভ হয়েছে। সব কথা বিশ্বাস করা যায় না, কিন্তু যেসব ব্যাপার ঘটছে তাতে রোমাঞ্চ হতে হয়। 15 হাত লম্বা একটি প্রেতাত্মা রাত্রে ঘরের জানলা দিয়ে উঁকি মারে। বাড়ির লোক ছাড়া আরও কেউ কেউ দেখেছে। বলো কি? হ্যাঁ, এখানে বড়দাবাবু বলে এক ভদ্রলোক আছেন। আরে, নাম করতে না করতে এসে পড়েছেন যে। অনেক দিন বাঁচবেন। শৈলেনবাবু আছেন। বেশ বেশ, আসুন তাহলে। ব্যোমকেশ, বড়দাবাবু হচ্ছেন ভূতের একজন বিশেষজ্ঞ। ভূতুরে ব্যাপার ওর মুখেই শোনা।